নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকে হয়েছে আমাদের ঘরে বসা বরফ দেখার দিন। তো কীরকম বরফ আজকে পড়তেছে আপনাদেরকে একটু ক্যামেরাটা ফ্লিপ করে দেখাই। দেখুন, এই হলো বরফ, আজকের বরফ। এই দেখেন কত বরফ পড়ছে। জাস্ট টুডে, দিস ইজ টুডে। এটা আমার ঘর থেকে, ঘরের বসা আর কি, যে সোফা, এই দেখেন, জাস্ট ওয়াও, তাই না? তো আমি একটু হালকা করে এই বের হইয়া বাইরে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি কি অবস্থা। এখানে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। দেখেন, আমাদের ফুলের টবের উপরে যেইভাবে একটা ওই টম্বের মতো হয়ে রয়েছে আর কি, টুয়া বলে যেটাকে, টুপি যাই বলেন, এইটা আমাদের দোলনা। এই তারপর ওই যে আমাদের টি টেবিলের এইখানে কি অবস্থা দেখেন, কত ইঞ্চি হবে, দুই ফুট, 2.5 ফুট হবে, মিনিমাম 2.5 ফুট। তো এই তারপরে এই যে স্তূপটা দেখাই যাচ্ছে, এই ডেকের ওপরে যেই স্তূপটা, আমার উপরের ঘর থেকে যেটা দেখা যায়, এই যে দেখেন কি অবস্থা। একটা ঝড়ো আবহাওয়া, তুষার ঝড়, ব্যাপকভাবে তুষারপাত হচ্ছে। দেখেন কি অবস্থা। তা আমি আজকের এই বিষয়বস্তুটা বরফ নিয়ে নয়, আমি আপনাদেরকে দেখাবো আজকের এই বিষয়বস্তুটা কি নিয়ে। বাংলাদেশে এই মুহূর্তে একটা মিম চলতেছে যে এই মৃত লাশ নাকি জীবিত মানুষ দেখতে জেলখানায় চলে গেছে, এরকম একটা মিম বাংলাদেশে চলতেছে। এবং এটা সেই ঘটনাটা আমরা যতই পড়ি, এটা খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। এই যে ইউনুস শান্তিতে নোবেল পাওয়া, যে কি বেইজ্জতিটা নোবেলকে করেছে, কি অশান্তিটা সৃষ্টি করেছে, বেসিক্যালি এই ঘটনাটা তার মুখোশ একদম পুরাটা উন্মোচন করে দিয়েছে। আপনারা সবাই হয়তো শুনেছেন যে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, তো ছাত্রলীগের যেই সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, সেই সাদ্দাম হোসেন না, এই সাদ্দাম হোসেন হইছে বাগেরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বিষয়। তো তার স্ত্রী এবং সন্তানের লাশ তিনি দেখেছেন, কিন্তু লাশ তার কাছে এসেছে, তিনি প্যারোল পাননি, তাকে তাই এই লাশ দাফন করতে দেওয়া হয়নি। এবং এই সন্তানটি 8 মাস আগে জন্ম নিয়েছিল। এই সন্তানটিকে সাদ্দাম হোসেন দেখেননি, কোলেও নিতে পারেননি কখনোই। তো এই নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেক সংবাদ ছাপতেছে এবং মিম ছড়িয়ে যাচ্ছে। সেখানে বলতেছে যে মৃত লাশ জীবিত মানুষের কাছে দেখা করতে যায়, অথচ আমরা সবসময় জানি যে জীবিত মানুষ, কেউ মারা গেলে, বিশেষ করে স্ত্রী সন্তান তো মানে অবশ্যই, মানে মারা গেলে জীবিত লাশই নাকি, জীবিত লাশ বলতেছি না, জীবিত মানুষই মৃতের কাছে আসে, মৃতের সৎকার করে, যা করার, ধর্মীয় যেভাবে বিশ্বাস করে সেগুলি করার কথা, কিন্তু সেটা না করে এক্ষেত্রে মৃত লাশই চলে গিয়েছে জীবিত মানুষকে দেখার জন্য। এবং ছোট্ট শিশুটি বাবার কোলে তো কখনোই উঠতে পারেনি, বাবাকে দেখতেও পারেনি, সেই মৃত লাশ হয়ে বাবাকে দেখতে গেছে। কি মর্মান্তিক একটা জিনিস আমরা যদি ওইভাবে চিন্তা করি, তাই না? তো দর্শক, সংবাদটি এরকম যে স্বামীর বাড়ির সিলিংয়ের রশির সঙ্গে ঝুলছিল গৃহবধূ কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালীর মৃতদেহ। স্বর্ণালীর বয়স ছিল 22 বছর বয়স, আর ছিল তার 9 মাস বয়সী শিশু সন্তান শেজাদ হাসানের নিথর দেহ। শিশুটিকে
বাথরুমের বালতির জলে চুবিয়ে রাখা হয়েছিল। তাকে বাঁচানো যাবে এই ধারণা থেকে স্বজন ও প্রতিবেশীরা দ্রুত শিশুটিকে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানান জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাকিয়া হক। তিনি বলেন, শুক্রবার দুপুরের দিকে বাবুটাকে হাসপাতালে আনা হয়, তখন আসলে বেঁচে ছিল না। তবে আমরা যখনই কোনো জলে পড়া পেশেন্ট পাই চেষ্টা করি রেস্কিউ ব্রেথ দিয়ে দেখতে। যারা নিয়ে এসেছিল আমি তাদের জিজ্ঞাসা করছিলাম কতক্ষণ আগে হয়েছে, জলে পড়েছে কিনা। যারা নিয়ে আসে তারা কেউ কিছু বলতে পারছিল না। এই চিকিৎসক বলেন, শিশুটি নিজেই পড়ে গেছে নাকি কেউ ফেলে দিয়েছে সেটা আসলে তাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তারপরও তারা প্রায় ৪৫ মিনিট চেষ্টা করেন, পরে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা কানিজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। কানিজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামের স্ত্রী। সাদ্দাম বর্তমানে যশোর কারাগারে রয়েছেন। তো সাদ্দামকে এই ইউনূসের সরকার পেরোল দেয়নি তার স্ত্রী, মৃত স্ত্রী এবং সন্তানকে দেখার জন্য। তো তাকে জেল গেটে দেখানোর ব্যবস্থা করা হয়। কানিস ও তার সন্তান শেজাদের মরদেহ শুক্রবার লাশবাহী গাড়িতে করে যশোর কারাগারের সামনে নেওয়া হয় বন্দি সাদ্দামকে শেষবার দেখানোর জন্য। সেখানে সাদ্দাম 5 মিনিটের কম সময় পান তাদের দেখার জন্য। সে সময়ের কথা বলতে গিয়ে সাদ্দামের ভাই শহীদুল ইসলাম বলেন, আমার ভাই বাচ্চাকে কোলে নিতে পারেনি। এই আক্ষেপ গতকাল বলেছে, জীবিত অবস্থায় আমরা বাচ্চাকে কোলে নিতে পারলাম না, মৃত্যুর পর কোলে নিয়ে কি করব। সে সন্তানের মাথায় হাত রেখে বলেছে, আমি ভালো বাবা হতে পারলাম না, আমি ভালো স্বামী হতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। এটা ছিল আমার ভাইয়ের শেষ কথা। তো কানিজের বাবা রুহুল আমিন বলেন, কারাগারে 5 মিনিটও সময় পায়নি সাদ্দাম। সেখানে সে সন্তানকে আর কোলে নেয়নি, কানিজকে জড়িয়ে ধরে বিদায় জানায়। প্রসঙ্গত, স্ত্রী সন্তানের মৃত্যুর খবর প্রকাশের পর স্ত্রীর কাছে সাদ্দামের লেখা বলে একটা চিঠি ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই চিঠিতে সন্তানকে কোলে নিতে না পারার আক্ষেপের কথা আছে। স্ত্রী সন্তানের মৃত্যুর পরও সাদ্দামকে কারাগার থেকে প্যারোলে মুক্তি না দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবখানে আলোচনা সমালোচনা চলতেছে। তো সেইখানে কর্মরত যেই জেল সুপার এবং ম্যাজিস্ট্রেটরা ছিল বাগেরহাটে, তারা বলেছে যে সাদ্দাম যেহেতু যশোর জেলায় আছে, জেলার কারাগারে আছে, সুতরাং তাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। তো এই পর্যন্তই। পরবর্তীতে দেখা গেছে যে সরকারি তরফ থেকে বিবৃতি এসেছে যে তারা নাকি বলেছে যে যশোর জেলা প্রশাসন সেইখানকার ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করার জন্য। তো তারা নাকি সেই আবেদন করেছে কি করেনি সেটা বাগেরহাটের জেলা প্রশাসন এবং কারা কর্তৃপক্ষ জানেন না। কিন্তু প্রশ্ন হলো দর্শক, এরকম একটা ডাবল হত্যা, ডাবল মৃত এবং খুবই একটা স্পর্শকাতর একটি হত্যা বা একটি খুন বা মানে মারা যাবার ঘটনা ঘটেছে, যেখানে মানে একজন মা তার 9 মাস বয়সী সন্তানকে হত্যা করেছে কিনা সেটা কিন্তু আমরা বলতে পারি না। মানে একজন মা কোনো অবস্থাতেই যদি পাগল না হয়ে থাকে একটা সন্তানকে হত্যা করতে পারে, এই বিশ্বাসটা করা কোনোভাবেই উচিত নয়। তাছাড়া আমরা বিভিন্নভাবে যেই ছবি দেখেছি, যেই কানিজ সুবর্ণা যিনি বলা হয়েছে যে আত্মহত্যা করেছে, তার পা কিন্তু বিছানার মধ্যে লাগানো ছিল, 2 পাই। তো সেই 2 পা লাগানো অবস্থায় কিভাবে একজন মানুষ ফাঁস দিতে পারে, মানে লটকা পারে মধ্যে গলায় দড়ি দিয়ে, এটা কিন্তু বোধগম্য নয়। অনেকেই বলতেছে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু বিষয়টা যেটাই হোক সেটা হয়তো অনুসন্ধানে বেরিয়ে আসবে। কিন্তু আমার বক্তব্য হলো যে এই অবস্থায় মানুষ হতভম্ব, পরিবার মানে
তারা দিগ্ভ্রান্ত, তারা কি করবে না করবে এই বিচলিত, তারা জানে না কি করতে হবে। তো সেই অবস্থায় বাগেরহাটের প্রশাসন শতপ্রণোদিত হয়ে এই বিষয়টা নিয়ে তাদেরকে গাইড কেন করলো না, কিভাবে যশোর জেলা প্রশাসন বা যশোর কারাগার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা যায় বা সরকারের সর্বোচ্চ মহলে যোগাযোগ করে দিক নির্দেশনা চাওয়া যায় এই মুহূর্তে আমরা কি করব, সেই জিনিসটা কিন্তু তারা করেনি। তারা কি এই জনগণের সেবা দেয় না, নাকি জনগণের মালিক তারা? এই বিষয়টা কিন্তু আমাদের সামনে চলে আসতেছে। এবং কি পরিমাণে অমানবিক একটা প্রশাসন বাংলাদেশে, একটা সরকার বাংলাদেশে চলতেছে। এবং এই ইউনুস, আমরা তো দেখব ইউনুসকেই, এবং তাকে এনে বসানো হয়েছিল যে বিশ্বনন্দিত শান্তিতে নোবেল পাওয়া মানুষ, দেশের মধ্যে শান্তির বন্যা বয়ে দেবে। কিন্তু সেই লোকটির শাসনামল যদি এত ভয়ঙ্কর, এত নিষ্ঠুর, এত পাশবিক হয়, তাহলে মানে আর কি বলা যায়? মানে এইটাই মানে পুরা সরকারের মুখোশটা উন্মোচিত করে দিয়েছে। আরেকটা ঘটনা, মানে এইরকম মুখোশ তো শুধু একবার না, বারবারই উন্মোচিত হচ্ছে। আপনারা দেখেছেন ভালুকাতে, ময়মনসিংহের ভালুকাতে যে ইয়েকে, টিপুচন্দ্র দাসকে পিটিয়ে মেরে তারপরে গাছের সাথে ঝুলিয়ে তাকে পুড়িয়ে ফেলা হয়েছিল, তখনও তো আমরা কিন্তু সেই দেখেছি যে কি বলেছিল তারা। ইউনুস বলেছে যে এটা নাকি সাম্প্রদায়িক সহিংসতা নয়, কারণ ইউনুসের সংজ্ঞায় সাম্প্রদায়িক সহিংসতার সংজ্ঞা হলো যে যখনই মানুষ মন্দিরে বা ধর্মীয় স্থানে আক্রমণ হলেই সেইটাই নাকি মানে সাম্প্রদায়িক সহিংসতা, অন্য কিছু নাকি সাম্প্রদায়িক সহিংসতা নয়, অন্য কিছু ব্যক্তিগত পারিবারিক ঝগড়া, জায়গা জমির ঝগড়া, এই সেই। এবং এগুলি অতিরঞ্জিত করে আমাদের দেশে নাকি মিডিয়া এবং মানুষ নাকি প্রচার করতেছে। মিডিয়া তো প্রচার করেই না, কারণ মিডিয়ার প্রতি তার খুব, যে একটা দুইটাও যদি মাঝে মধ্যে যখন বিদেশি মিডিয়াগুলিতে প্রচার করে, তখন যদি নিজেরা তো তাদের আর মুখ বাঁচানোর জন্য হলেও তাদেরকে সেটা পরে করতে হয়, কভার করতে হয়। সেই কভার করতে গিয়ে ওইটাও এই সুদি মহাজন ইউনুসের সহ্য হয় না যে মিডিয়া নাকি তাদের বিরুদ্ধে। আজকে তো বাংলাদেশে মিডিয়া কথাই বলতে পারতেছে না, এবং তাদের বয়ান অনুযায়ী কথা বলতে হয়। তো যাই হোক, এই অবস্থায় আজকে এই যে সাদ্দামের জীবনের যেই একটা করুণ ট্র্যাজেডি, এবং তার বিরুদ্ধে মামলা 11টা মামলা হয়েছে, সে কিন্তু মানে কোনো সুনির্দিষ্ট কোনো মামলা না, সন্দেহভাজন হিসাবে তাকে আসামি করা হয়েছে। এই পর্যন্ত সে 4বার জামিন পেয়েছে। জামিন পাওয়ার পরপরই তাকে আবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বুঝছেন কি ভয়ঙ্কর একটা প্রশাসন চালাচ্ছে ইউনুস? অথচ এই মামলাগুলির কোনো সারবত্তা নাই, কোনো মানে বাদীরা বিবাদীকে চিনে না, মানে এমন একটা অবস্থা। এবং এই মামলাগুলি সবই সন্দেহভাজন হিসাবে, মামলার কোনো মানে প্রকৃত যে সে দোষী বা না নির্দোষী এই ব্যাপারে কোনো বক্তব্য নাই। শুধু সন্দেহের বশবর্তী একটা মানুষকে এইভাবে দিনের পর দিন আটক করা হচ্ছে, এবং জামিন পেলে আবার নতুন মামলা দেওয়া হচ্ছে। তো চিন্তা করতেছেন, সেই চিন্ময় প্রভুর মতো। তো আজকে বাংলাদেশের যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি চলতেছে, এটা খুবই দুঃখজনক। এবং এই ভয়ঙ্কর পরিস্থিতিটা সামনে আদৌ সমাধান হবে কিনা, বা আদৌ তারা সক্রিয় হবে কিনা, বিএনপি জামাত যেই ক্ষমতায় যাক, এবং এই অন্যায়ের নিশ্চিতভাবেই হবে না, কারণ তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় না। কিন্তু আওয়ামী লীগ করে বলেই একটা নাগরিককে এইভাবে হেনস্থা করা, তার অধিকার ক্ষুণ্ণ করা, তো আমার তো মনে হয় যে মানুষের আজকে আমরা যেইভাবে মানুষের ঘৃণা প্রকাশ দেখতেছি সোশ্যাল মিডিয়াতে এবং পত্রপত্রিকায়, যেইভাবে বক্তব্যগুলি আসতেছে, মানুষের একটা ক্রোধের একটা লিমিট তারা অতিক্রম করে ফেলেছে। এবং এটার তো প্রতিশোধ হবেই, এবং সেটা খুব শীঘ্রই হবে। এবং ইউনুস সেই প্রতিশোধ পর্যন্ত বেঁচে থাকবে কিনা জানি না, তবে ইউনুসকে ভুগতে হবে। ইউনুসের গরিমা যা কিছু আছে এটা অলরেডি ধূলিসাৎ হয়ে গেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইউনুস একটা ঘৃণিত নাম। ইউনুস পৃথিবীর যে প্রান্তেই যাবে বাঙালিরা তাকে জোতাপেটা করবে। এটা দিস ইজ এ ফ্যাক্ট, এটা হবেই হবে। তো কিন্তু এর মধ্যে এইটা ঘটার আগে পর্যন্ত বাংলাদেশে কি ঘটে যাবে, আর কত মানুষ, আর কত মা, আর কত সন্তান এইভাবে
খুন হবে বা নিহত হবে, এবং আর কত বাবারা এই অসহায় অশ্রুজল ফেলবে। মানে একটা চিন্তা করেন, স্বামী স্ত্রী এবং সন্তানকে বাঁচাতে না পারা, স্ত্রী এবং সন্তানের পাশে না থাকতে পারা ওই মুহূর্তটাতে, এটা কিন্তু একটা সকল পুরুষ, একটা সকল স্বামীর জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়, এবং এইটার জন্য এই রাষ্ট্র দায়ী, ইউনুস দায়ী। তো শুভবুদ্ধির উদয় হবে আশা করি। মানুষের যেই গুডনেস অফ হার্ট, আমি জানি না ইউনুসের মধ্যে তার গুডনেস অফ হার্ট আছে কিনা, যদি থেকে থাকে এইরকম জিনিস যাতে আর কখনো না ঘটে বাংলাদেশে, সেই বিষয়টাই দেখা উচিত বলে আমি মনে করি। তো আর কোনো লাশ যাতে এই জীবিত মানুষকে দেখার জন্য জেল গেটে যেতে না হয়। তো দর্শক, এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার।